নমস্কার প্রিয় দর্শক। এই যে আমার পেছনে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটি চলছে, এই ভিডিওতে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা। উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মানুষগুলো এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে। কারা লাইনে দাঁড়াতে বাধ্য করলো এই মানুষগুলোকে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এই মানুষগুলোকে লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন, গত 28শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় সেই ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। লক্ষ লক্ষ মানুষের নামের উপরে ছাপ্পা মারা রয়েছে বিচারাধীন, এবং লক্ষ লক্ষ মানুষের নামের উপরে ছাপা রয়েছে ডিলিট শব্দটি। আর যারা লাইনে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন, এদের নাম কিন্তু ডিলিট হয়েছে, এরকমই ছাপ্পা মারা রয়েছে ভোটার লিস্টে, ভোটার তালিকায়। সেই অংশের মানুষগুলো লাইনে দাঁড়াচ্ছেন যে তাদের নামটা অন্ততপক্ষে ভোটার তালিকায় তুলতে হবে, কারণ তারা বৈধ ভোটারও তাদের মধ্যে রয়েছে একটা বড় অংশ। তারা চাইছেন তাদের নামটা ভোটার তালিকা থেকে যদি বাদ চলে যায় তাহলে তারা ভোটাধিকার হারাবেন। আর ভোটাধিকার যদি হারান একটা মানুষ, তার মধ্যে আতঙ্ক তৈরি হয়, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হতে পারেন। এরকম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অসংখ্য সাধারণ বৈধ ভোটাররা। কেন নাম কাটা গেল এই বৈধ ভোটারদের? আর নাম কাটা গেল কাদের? এই 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 লাইনে যারা দাঁড়িয়েছেন এদের মধ্যে কারা রয়েছেন বলুন তো? এদের মধ্যে মুসলিম কজনকে দেখতে পাচ্ছেন আপনারা? আমার কাছে চোখে তো যেটা ধরা পড়েছে তাদের মধ্যে একটা বড় অংশই হিন্দু অংশের মানুষ, হিন্দু সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষও রয়েছেন তার মধ্যে। এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর এসআইআর প্রক্রিয়া যখন চালু হয় বা চালু হয়নি বা চালু হয়েছে, সেই সময় থেকে শুরু করে বিজেপির পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয়েছিল, এই যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের নাম কাটা যাবে তারা অধিকাংশই বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম। বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা প্রায় 60 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে কজন মুসলমান? তাদের মধ্যে কজনকে জাতীয় নির্বাচন কমিশনার রোহিঙ্গা হিসাবে প্রমাণ করতে পেরেছেন? আমাদের কাছে যেটুকু চিত্র রয়েছে, এখনো একটাও নামের তালিকা প্রকাশ করতে পারেনি যে এই ব্যক্তি রোহিঙ্গা, এমন নামের তালিকা প্রকাশিত হয়েছে বলে আমাদের অন্তত পক্ষে জানা নেই। আর আমার একটু খুব বলতে ইচ্ছা করছে এইবার শুভেন্দু অধিকারীকে, যিনি বলেছিলেন 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যেতে পারে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের। আমার একটু বলতে ইচ্ছা করছে শুভেন্দু অধিকারীকে এই ভিডিওর মাধ্যমে, যদি ওনার কাছে পৌঁছায় ভিডিওটা, এই ভিডিওটা আপনি একটু যাচাই করে দেখবেন যে এর মধ্যে কতজন রোহিঙ্গা আছে আপনি একটু খুঁজে বার করুন, কতজন মুসলিম আছে আপনি একটু খুঁজে বার করুন। এই যে মানুষের নাম ডিলিট হলো, অতি সম্প্রতি শুভেন্দু অধিকারী আবার বললেন যে যদি 10,000 লোকের নাম বাদ যায় তার মধ্যে প্রায় 9,000 মুসলিম। যদিও আমি হিন্দু মুসলিম এই শব্দটার উপর আমি বিশ্বাসী নই, আমি মানুষ শব্দের উপরে বিশ্বাসী, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি এই ধরনের কথা বলতে চাই না, পাবেন না আমার কোনো ভিডিওতে সাধারণত, কিন্তু বলতে বাধ্য হলাম। এই যে মানুষকে হয়রানি বা নির্যাতন করা হলো, মুসলিম রোহিঙ্গা এই শব্দ বন্ধ ব্যবহার করে বিপদে পড়লেন কারা? শুভেন্দু অধিকারী, আপনি একটু দেখবেন এই ভিডিওটি ভেতরে, বা যাচাই করে দেখবেন, বা এই যে ভিডিওর উপরে দাঁড়িয়ে এই আমি প্রতিবেদন তৈরি করছি সেই সময়কার প্রতিবেদন, বা আপনি ভিডিও অফিসে খোঁজ নেবেন কতজন হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে, কতজন রোহিঙ্গাদের নাম বাদ গেছে, কতজন মুসলিমের নাম বাদ গেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো একটু ভালো করে দেখুন তো, এর মধ্যে কজনকে আপনি রোহিঙ্গা পাচ্ছেন? পাবেন না, পাবেন না রোহিঙ্গা। তাহলে এই শব্দটি ব্যবহার করা হলো কেন, সে কথায় আসছি। কিন্তু এই যে মানুষগুলো, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদের নাম বাদ গেল, বারবার বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির একাধিক নেতা, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ঐক্য চাই, হিন্দুদের রক্ষা করা চাই। তাহলে আজকে কোনভাবে সুরক্ষিত থাকলো হিন্দুরা? যে কথা বলছিলাম, আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। যদি ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যায়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হতে পারেন। এই যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কোথায় সুরক্ষিত থাকলো হিন্দুরা? হিন্দু হিন্দু ভাই ভাই করে সুরক্ষিত করতে পারলেন না। তাহলে কেন এই কথাগুলো বলা? একটা কথা বলা হয়ে থাকে, বাঙালি হিন্দু বিরোধী বিজেপি, এই অভিযোগটা কিন্তু বিজেপির উপরে আছেই। এটা কিন্তু বামপন্থীরা বারবার বলবার চেষ্টা করেছে, বহু ক্ষেত্রে তার উদাহরণও আছে। সে বিষয় থাক, এখন বিষয় এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র অংশের মানুষ, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, কি উত্তর দেবেন শুভেন্দু অধিকারী?
কি উত্তর দেবেন শান্তনু ঠাকুর, বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি আবার হচ্ছে ঠাকুরনগরের হচ্ছে মতুয়া সম্প্রদায়ের প্রধান সংঘাতিপতি হিসেবে তিনি নিজেকে দাবি করেন। এখন কতজন মতুয়ারা তাকে সংঘাতিপতি হিসেবে মান্যতা দেন সেটা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু শুভেন্দু শান্তনু ঠাকুর কি বলেছিলেন, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। কিন্তু খসড়া ভোটার তালিকায় যখন এত হিন্দুদের নাম বাদ গেল, তার মধ্যে একটা বড় অংশ মতুয়ারা, তখন শান্তনু ঠাকুর কি বললেন, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের 50,000 রোহিঙ্গাদের নাম যদি বাদ দিতে গিয়ে কিছু হিন্দুদের নাম বাদ যায়, সেটা আমাদের মেনে নিতে হবে। রোহিঙ্গা তো পাওয়া গেল না, মুসলিমদের নাম তো বেশি কাটা যায়নি, কাটা গেল হিন্দুদের নাম। তাহলে পরে কেন আমি মানবো আমার বৈধ ভোটার যদি আমি হয়ে থাকি আমার নাম কাটা গেল, এর দায়ভারটা কে নেবে? আজকে শান্তনু ঠাকুর বলছেন এর দায় আমাদের না, নির্বাচন কমিশনের। তখন তাহলে কেন বলেছিলেন আপনি কোনো হিন্দুর নাম কাটা যাবে না? মতুয়া কার্ড বিক্রি করবার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ লাগোয়া বা ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হাবড়া, অশোকনগর, হাবড়া, গাইঘাটা, চাঁদপাড়া, বিভিন্ন এলাকায়, বনগাঁ এবং হরিণঘাটা, এই সমস্ত এলাকায়, হরিণঘাটা নদীয়ার মধ্যে পড়ছে, এই সমস্ত এলাকায় হিন্দু ভোটারদের নাম প্রচুর পরিমাণে বাদ গেছে। তার মধ্যে একটা বড় অংশ মতুয়া। আর সেই মতুয়াদের যে প্রধান হরিচাঁদ গুরুচাঁদ, তার বংশধর শান্তনু ঠাকুর, আজকে শান্তনু ঠাকুর জবাব দিতে পারবেন? স্বাভাবিকভাবেই এই বাংলাদেশ লাগোয়া, ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া যে বিধানসভা এলাকাগুলো রয়েছে, সেই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপির উপরে বেজায় ক্ষুব্ধ হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে আর পছন্দ করছে না এই অংশের মানুষেরা, কারণ এই অংশে তো হিন্দু ভোটারের সংখ্যা বেশি, মতুয়া অংশ বেশি। এই গাইঘাটা, চাঁদপাড়া, বনগাঁ, হাবড়া, এই সমস্ত জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি, আর তাদের নাম বাদ চলে গেছে। স্বাভাবিকভাবেই বিজেপির উপর আর ভরসা রাখতে পারছে না, কারণ একটা অভিযোগ আছেই, এই নির্বাচন কমিশনকে বিজেপি প্রভাবিত করেছে। আরএসএস দ্বারা বিজেপি যেমন পরিচালিত হয় বলে অভিযোগ, এবং বিজেপির দ্বারাই হচ্ছে এই নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে বলেই একটা অভিযোগ বারবার বামপন্থীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে এই মানুষদের হয়রানি, এই ভোটার তালিকায় নাম বাদ চলে যাওয়া, এর দায় কিন্তু বিজেপি এড়িয়ে যেতে পারে না। বিজেপিরকেও এই দায় নিতে হবে। স্বাভাবিকভাবেই মানুষ বিজেপিকে এবার 2026 বিধানসভা নির্বাচনে উচিত শিক্ষা দিতে চাইছে, শাস্তি দিতে চাইছে। কিভাবে শাস্তি দিতে চাইছে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাস্তি দিতে গেলে মানুষকে 5টা বছর অপেক্ষা করতে হয়। সেই 5 বছর পর মানুষকে আবার বিজেপিকে শাস্তি দিতে চাইছে। সেটা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচন। বিশেষ করে উত্তর 24 পরগনায় বিজেপি শূন্য হয়ে যেতে বসেছে, এরকমই একটা জায়গা তৈরি হয়েছে। বিজেপিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আর বিশ্বাস করছে না। মুসলিমরা তো বিজেপি বিরোধী, কথা ঠিক, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষও আর বিজেপির উপরে আস্থা ভরসা রাখতে চাইছে না। আর যার প্রতি আস্থা ভরসা বিশ্বাস হারিয়ে যায়, মানুষ তার ধারে কাছে থাকে না, তার থেকে দূরে সরে যায়। অর্থাৎ বিজেপির থেকে মানুষ দূরে সরে যেতে চাইছে। তার প্রমাণ কিন্তু 26 বিধানসভা নির্বাচনে পাওয়া যাবে। যে 77টা আসনে বিজেপি জিতেছিল, মানুষ আশীর্বাদ করেছিল বলে বিজেপি বলে থাকে, সেই আশীর্বাদ প্রত্যাহার করে নিচ্ছে মানুষ। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা অর্ধেকও রক্ষা করতে পারবে কিনা সন্দেহ তৈরি হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু এক প্রকার সিদ্ধান্ত নিয়েছে 2026 সালে আর বিজেপি নয়। তাহলে এবার যদি হয় এরকম যে আর বিজেপি নয়, তার মানে কি তৃণমূল? মানুষকে এটা ভুলে গেছে। যখন এসআইআর প্রক্রিয়া চালু হয় বা চালু করার কথা শুরু হয়, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী, তিনি কি বলেছিলেন? তিনি জীবিত থাকতে এ রাজ্যে এসআইআর চালু হতে দেবে না, এমন গোছের কথা বলেছিলেন, যদি আমার শোনার ভুল না হয়ে থাকে। তাহলে এসআইআর প্রক্রিয়া কি আটকাতে পারলেন তিনি? তৃণমূল কংগ্রেস কি এসআইআর আটকাতে পারেনি তো। এসআইআর ড্যাং ড্যাং করে চললো, যার মধ্য দিয়েই এত লক্ষ লক্ষ মানুষের হয়রানি হলো, যার মধ্যে একটা বড় অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুসলিমরা তো আছেই, তাদের বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে ভোটার লিস্টে। মুসলিমরা তো আগেই তৃণমূলের পাশ থেকে সরে গেছিল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, এর মধ্য দিয়ে মানুষ কি তৃণমূলকে বিশ্বাস করে নিচ্ছে? তৃণমূলের উপর কি ভরসা রাখতে পারছে? না, সে ভরসা রাখতে পারছে না। কারণ মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কথা বলেছিলেন
তিনি বেঁচে থাকতে এসআইআর চালু হতে দেবে না এই রাজ্যে। এসআইআর চালু হলো, মুখ্যমন্ত্রীও বেঁচে আছেন স্বাভাবিকভাবেই। আর মুখ্যমন্ত্রী হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি দরবার করলেন, তিনি সওয়াল জবাবে অংশ নিলেন আইনজীবী হিসাবে। ঠিক কথাই, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, ভালো করেছেন, আমি খারাপ বলছি না, কিন্তু এই যাওয়াটা এসআইআর প্রক্রিয়া যখন শুরু হওয়ার আগে যদি আটকাতে পারতেন, সুপ্রিম কোর্টে যেতেন, তাহলে হয়তো নির্বাচন কমিশন আরো দীর্ঘ সময় নিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা চালু হতে পারত, এত তাড়াহুড়ো করতে হতো না। স্বাভাবিকভাবে যদি ভুলের কারণে নাম কাটা গিয়ে থাকে, এই ভুলটা সাধারণভাবে কম হতো, কিন্তু সে কাজটা তিনি করতে পারলেন না। সুপ্রিম কোর্টে গেলেন কখন? যখন এসআইআর প্রক্রিয়াটি প্রায় শেষের পথে, সেই সময় তিনি সুপ্রিম কোর্টে গেলেন, যার ফলাফল শূন্য। এসআইআর এর মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেল। এখন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ধারাবাহিকভাবে বেরোতে থাকবে, কিন্তু এই যে হয়রানিগুলো, আচ্ছা ধরে নেওয়া গেল ডিলিট যাদের হয়েছে তারা বৈধ ভোটার, তাদের নাম উঠে যাবে, কিন্তু এই যে হয়রানিটা হলো, এই হয়রানির দায়টা কে নেবে? হয়রানির দায়টা তৃণমূল নেবে? হয়রানির দায় কি বিজেপি নেবে? তা নেবে না, এই দায় কেউ নেবে না। অথচ এই এসআইআর প্রক্রিয়া যার বিরোধিতা কখনোই হচ্ছে সিপিএম পার্টি বা বামপন্থীরা করেনি, তারা বারবার এই প্রক্রিয়াটার বিরোধিতা করেছিল, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হচ্ছে সেই প্রক্রিয়াটা সঠিক নয়, তাড়াহুড়ো করে করা হচ্ছে, এর বিরোধিতা করে বারবার হচ্ছে প্রতিবাদ করেছেন সিপিএম পার্টি, বামপন্থীরা, এবং ধারাবাহিকভাবে মাঠে ময়দানে লড়াই চালিয়ে গেছে। আপনারা দেখেছেন এই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরপর গত দুদিন ধরে সিপিএম পার্টি বা বামপন্থীদের নেতৃত্বে হচ্ছে বিক্ষোভ অবস্থান হয়েছে, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কথা শুনতে বাধ্য করিয়েছে। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সবকিছু সম্ভব, যে কাজটা করতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেসও। আজকে মমতা ব্যানার্জিকে ধর্নায় বসতে হতো না যদি সঠিক সময় সুপ্রিম কোর্টে যেতে পারতেন বলে মনে করছেন রাজ্যের মানুষ। স্বাভাবিকভাবেই রাজ্যের একটা বড় অংশের মানুষ এটাই মনে করছেন, তৃণমূল কংগ্রেস নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্নার কর্মসূচিটা নেওয়া হয়েছে ধর্মতলার বুকে, সেটা অনেকটা লোক দেখানো। এটাই কিন্তু রাজ্যের বড় একটা অংশের মানুষ সেরকমই বলবার চেষ্টা করছে, মনেও সেরকম করছে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে একটা চর্চার বিষয় হয়ে উঠেছে এই ভোটার তালিকায় এসআইআর এর নাম করে মানুষকে যে চূড়ান্তভাবে হয়রানি করা হচ্ছে, তার দায় হচ্ছে দুটো রাজনৈতিক দলের ঘাড়েই চাপে। সিপিএম পার্টি একটা অভিযোগ তো বারবার করে থাকে, আরএসএস এর প্রেসক্রিপশন মেনে বিজেপি এবং তৃণমূল উভয় দলই পরিচালিত হয়। যদি এই অভিযোগটা সত্য হয়, তাহলে পরে যদি বিজেপি আরএসএস এর হচ্ছে প্রেসক্রিপশন মেনে নির্বাচন কমিশনকে ব্যবহার করে থাকে, তাহলে তৃণমূল তার থেকে বাদ যায় না। স্বাভাবিকভাবেই এই মানুষকে হয়রানির যে শিকার হয়েছে তার দায় তৃণমূল এবং বিজেপি উভয়ের ঘাড়েই পড়ে। স্বাভাবিকভাবেই তৃণমূলকে মানুষ বিশ্বাস করে তাদের পাশে আর থাকতে চাইছে না। তবে একটা কথা বলতেই হয়, তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দল একটা দিক থেকে সফল হয়েছে। কোন দিক থেকে সফল হয়েছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির কারণে একাধিক নেতামন্ত্রী তো জেল খাটলেন, এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারা ধারাবাহিকভাবে যে সরকার পরিচালিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দ্বারা গৃহীত ভ্রান্ত নীতির দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে এবং তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তার কারণে রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ এক সংকটের মধ্যে পড়েছে, রাজ্যটাকে একটা খাদের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে। স্বাভাবিকভাবে মানুষের ভরসা তৃণমূলের উপর থেকে উঠে গেছে। আর বিজেপির প্রতি মানুষ একটু ভরসা রেখেছিল, বিজেপিও এই সংকট থেকে মুক্তির পথ দেখাতে বিজেপিও একদম সম্পূর্ণরূপে পরীক্ষিতমূলকভাবে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতাকে ঢাকবার জন্য একদিকে বিজেপি যেমন উগ্র হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূল নরম হিন্দুত্বের রাজনীতি করবার অভিযোগ তাদের মধ্যে ইতিমধ্যে উঠে গেছে। মানুষকে বিভ্রান্ত করা, তার মধ্যে সুযোগ পেয়ে গেল আর একটা এই এসআইআর এ মানুষকে হয়রানির মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করবার একটা পরিকল্পনা বলেই রাজনৈতিক মহলে কথাই উঠে আসছে। এরা ভেবেছিল, তৃণমূল এবং বিজেপি ভেবেছিল তাদের ব্যর্থতায় সংকটাপন্ন মানুষ, চাকরি নেই, শিল্প কলকারখানা নেই, নারীরা অসুরক্ষিত, গণতান্ত্রিক ব্যবস্থা ভুলুণ্ঠিত, এদিক থেকে মানুষের ক্ষোভটাকে, মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এক কথায় মানুষকে বিভ্রান্ত করে আবার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল তৃণমূল এবং বিজেপি। এই অভিযোগ ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে, কিন্তু মানুষ আর এইতে বিভ্রান্ত হতে চাইছে না। একদিকে শাসকের দুর্নীতির অভিযোগ
ভ্রান্ত নীতি, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মানুষে মানুষে বিভাজন তৈরি করবার রাজনীতি, যেটা কখনোই মানব কল্যাণে কাজে আসতে পারে না, উপকারে আসতে পারে না, মানব কল্যাণে, মানবের কল্যাণে হতে পারে না, রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারে না। আর এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সিপিআইএম পার্টি ক্ষমতায় না থেকেও, শূন্য অবস্থায় থেকেও লড়াই আন্দোলন করে চলেছে। সেই কারণেই তো তৃণমূল এবং বিজেপির উপর থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করে নিয়ে আবার সিপিআইএম পার্টির দিকে মানুষ ঝুঁকতে শুরু করলো, সিপিআইএম পার্টির পতাকা ছাতার তলায় হাজির হতে শুরু করলো, লাল ঝান্ডা কাঁধে নিয়ে কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় সিপিআইএম পার্টির মিটিং মিছিলে হাজির হতে শুরু করলো। স্বাভাবিকভাবে এইভাবে যদি চলতে থাকে, বামপন্থীরা যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে পুনরায়, আর এটাকে যদি ধরে রেখে আবার মানুষের কাছে পৌঁছতে পারে, যে কর্মসূচি সিপিআইএম পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছে, জনসংযোগ, পাড়া বৈঠক, বিভিন্ন লড়াই আন্দোলন করে মানুষকে যদি ঐক্যবদ্ধ করে, এই বিভ্রান্তি থেকে মানুষকে বাঁচিয়ে যদি ভোটের দিকে এগোতে পারে, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি এক বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। বিজেপি যেভাবে রাজনৈতিকভাবে তাদের শক্তি খর্ব হয়েছে, রাজনৈতিক রক্তক্ষরণ শুরু হয়েছে, এবং বিজেপিকে একদম শেষের বেঞ্চে, লাস্ট বেঞ্চে বসিয়ে দিয়েছে এই বামপন্থীরা, বসিয়ে দিয়ে বিজেপির জায়গা দখল করে নিয়েছে। রাজনৈতিকভাবে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দলে তৈরি হয়েছে এই বিজেপি, এই সিপিআইএম পার্টি। বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় নেই বললেই চলে। অন্যদিকে সিপিএম, তৃণমূল কংগ্রেসও এক বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। এক কথায় বলা যেতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বামপন্থীরা একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে। আর যদি বাম এবং আইএসএফ এর জোটটা যদি সঠিকভাবে হতে পারে, 2026 সালে বিধানসভা নির্বাচনে এক ব্যাপক সাফল্য অর্জন করে বিধানসভায় প্রবেশ করবে বামপন্থীদের একটা বড় অংশের প্রতিনিধিরা। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের কথাগুলো অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন এই রাজ্যে, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।